হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত যে সিলেবাস, সেই সিলেবাসের দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টার বহির্জাত ভূমিরূপ এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ এর হিমবাহের দ্বারা যে ভূমিরূপ বা হিমবাহের কাজ বলে যে চ্যাপ্টারটা আছে, সেই হিমবাহের কাজ সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, তোমাদের ছোট বড় যে সমস্ত প্রশ্ন আছে কিভাবে লিখতে হবে, তার উত্তর কী হবে, সবই আমি পুঙ্খানুপুঙ্খ তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা একটু ধৈর্য দিয়ে শোনো, দেখো তোমাদের ভালো লাগবে। তো বেশ, শুরু করা যাক, কেমন? তো দেখো, এখানে আমি সমস্ত প্রশ্নগুলো পরপর লিখে রেখেছি যে কোনটার পর কোন প্রশ্ন হলে ভালো হবে। তো প্রথম আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে হিমবাহ কাকে বলে। তো তার আগে আমি বলে রাখি যে প্রথম যে চ্যাপ্টারটা আছে, দেখো প্রথম ফার্স্ট চ্যাপ্টার ক্লাস 10-এর এই যে বহির্জাত ভূমিরূপ এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই পুরো চ্যাপ্টারটা সম্পর্কে তো আমি একটা ভিডিওতে আলোচনা করেছি, সেটা তোমরা দেখেছো বা দেখতে পারো। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তো নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপেরও একটা তোমার নদীর কাজ সম্পর্কে একটা ভিডিও করা হয়েছে। এরপরে থার্ড যেটা আছে সেটা হচ্ছে তোমার হিমবাহ এবং হিমবাহের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তো দেখো, এগুলো জানার আগে আমাদের কতগুলো হিমবাহের দ্বারা সৃষ্ট ভূমিরূপ জানার আগে হিমবাহের কতগুলো বিষয় কিন্তু আমাদেরকে জানতে হবে যে কোনটাকে কি বলে। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে যে হিমবাহ কাকে বলে। তাহলে দেখো, হিমবাহ কাকে বলে যদি আমরা এক কথায় এটার উত্তর দিই তাহলে কি হচ্ছে যে বরফের নদীকে বলছে হিমবাহ। বুঝতে পারছো? বরফের নদীকে হিমবাহ বলে। দেখো এখানে এটা হচ্ছে তোমার গরাঙের বই, প্রান্তিক প্রকাশনীর। তো দেখো হিমবাহ কি, এই যেটা আছে এখানে লাস্ট যে একটা কথা হলো হিমবাহ হলো বরফের নদী। এটা তুমি এক কথায় উত্তর দিতে পারো যে হিমবাহ হলো বরফের নদী বা বরফের নদীকে হিমবাহ বলে। এরপরে কি আছে দেখো, এর সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে যে এর গুরুত্ব। দেখো হিমবাহের কিন্তু কিছু গুরুত্ব আছে, এটা তোমরা কিন্তু বৈশিষ্ট্য আকারেও লিখতে পারো। কি কি গুরুত্ব আছে বলো তো? দেখো এখানে কিন্তু ছোট্ট করে দেওয়া আছে। গুরুত্ব হচ্ছে যে এক নম্বর হচ্ছে মিষ্টি জলের আধার, অর্থাৎ হিমবাহগুলো যেগুলো হয় না সেগুলো কিন্তু সবই হয় কিন্তু মিষ্টি জল। এরপরে কি আছে, নদীর উৎসস্থল, অর্থাৎ আমাদের যে সমস্ত নদী বলো যেগুলো বরফ গলা জলে পুষ্ট নদী, যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, এগুলো সবই কিন্তু কোনো না কোনো হিমবাহ থেকে সৃষ্টি হচ্ছে। তারপর দেখো দৃষ্টিনন্দন উপত্যকা এবং হ্রদ সৃষ্টি, যা পর্যটকদের কাছে আকর্ষণ করে। অর্থাৎ ধরো যে উপত্যকা, হিমবাহ উপত্যকা যেগুলো হয় সেগুলো কিন্তু বরফে ঢাকা বলে সাদা পেঁজা তুলোর মতো যে একটা আকৃতি ধারণ করে, এগুলো কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এবং এই সৌন্দর্যের জন্যই কিন্তু তোমার পর্যটকদের কিন্তু আকর্ষণ করে হিমবাহের দিকে। তাহলে এগুলো হচ্ছে তোমার হিমবাহের গুরুত্ব হয়ে গেল। তাহলে হিমবাহ কাকে বলে এবং হিমবাহের গুরুত্ব। নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে তোমার হিমরেখা কি। আচ্ছা দেখো, হিমরেখা হচ্ছে এমন একটা রেখা বা কাল্পনিক রেখা, যে রেখার উপরে তোমার জল জমে বরফে পরিণত হয় আর যে রেখার নিচে বরফ গলে জলে পরিণত হয়। এটাই হচ্ছে তোমার এক কথায় উত্তর, হিমরেখা কি। তো দেখো আমি তোমাদের দেখাই হিমরেখা কি, বই আকারে যেটা তোমার দেওয়া আছে একটু সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো হিমরেখা কি বলছে, বলছে যে সীমারেখার উপরে, দেখো এখানে লেখা আছে যে সীমারেখার উপরে অত্যধিক শীতলতার জন্য সারা বছরই জল জমে বরফে পরিণত হয় এবং যে সীমারেখার নিচে উত্তাপে তুষার গলে যায় সেই সীমারেখাকে বলা হয় হিমরেখা। পরিষ্কার হয়েছে? এই হিমরেখা তোমার হিম সৃষ্টির ক্ষেত্রে একটা কাল্পনিক রেখার কাজ করে। এরপরে নেক্সট কি আছে দেখো, বলছে হিমবাহের শ্রেণীবিভাগ করো। ঠিক আছে, তাহলে আমরা যে হিমবাহগুলো দেখি সেই হিমবাহগুলো কিন্তু কতগুলো শ্রেণীতে বিভক্ত, অর্থাৎ এক রকমের হিমবাহ কিন্তু হয় না, বিভিন্ন রকমের হিমবাহ হয়ে থাকে। তো এই হিমবাহগুলিকে সাধারণত তিনটে ভাগে ভাগ করা হয়। কি কি সেই হিমবাহগুলি? দেখো আমি তোমাদের দেখাই। দেখো হিমবাহের শ্রেণীবিভাগ, প্রথমে কি আছে, মহাদেশীয় হিমবাহ। দেখো এই যে হিমবাহগুলো শ্রেণীবিভাগ বলছে, এই প্রত্যেকটা হিমবাহের কিন্তু কিছু কিছু গুরুত্ব আছে। হ্যাঁ, সেগুলো আমি তোমাদের দেখো বলছি। প্রথম হচ্ছে হিমবাহ, মহাদেশীয় হিমবাহ কোনটাকে বলছে, বলছে মহাদেশীয় হিমবাহ। আমি প্রথমে বলে দিই, মহাদেশীয় মানে মহাদেশ। হ্যাঁ, যেমন আন্টার্কটিকা হচ্ছে মহাদেশ, সেটা কিন্তু পুরোটাই তোমার বরফে ঢাকা। অর্থাৎ যখন একটা মহাদেশের বিস্তৃতিতে কোনো হিমবাহ অবস্থান করছে তখন সেটাকে বলছে মহাদেশীয় হিমবাহ। দেখো কি বলছে, উচ্চভূমি নিম্নভূমি নির্বিশেষে মহাদেশের বিস্তীর্ণ স্থান, ঠিক আছে, মহাদেশের বিস্তীর্ণ স্থান যখন বরফে ঢাকা থাকে তখন তার নাম হচ্ছে মহাদেশীয় হিমবাহ। অবস্থান কি, আন্টার্কটিকার
প্রায় 85% এবং গ্রিনল্যান্ডে এই ধরনের হিমবাহ রয়েছে। বর্তমানে 2 মেরু অঞ্চলের বিস্তীর্ণ বরফক্ষেত্র মহাদেশীয় হিমবাহের প্রকৃষ্ট উদাহরণ, অর্থাৎ সুমেরু এবং কুমেরু এই দুটোতেই কিন্তু তোমার মহাদেশীয় হিমবাহ দেখা যায়। এবার দেখো এই মহাদেশীয় হিমবাহের কতগুলো নাম আছে, যেমন কি বলতো, যে বরফ স্তূপ, যেমন বরফের স্তূপ যেন চাদরের মতো, ঠিক আছে, চাদর মানে আইস শিট। দেখো এটা কিন্তু বলতে পারে যে আইস শিট বা আইস সেলফ হিমবাহ কাকে বলে, বুঝতে পারছো? এটা কিন্তু মনে রাখো, আইস শিট বা আইস সেলফ দুটোই কিন্তু বলা হয় মহাদেশীয় হিমবাহকে। পরিষ্কার হয়েছে? এবার দেখো এর কিন্তু আরও একটা গুরুত্ব আছে, সেটা কি, এর অপর নাম আইস শিট আইস শিল্প। এটা হয়ে গেল হিমশৈলের সৃষ্টি হয় এই হিমবাহ থেকে। আমরা যে হিমশৈলের কথা জানি বা পরবর্তী সময়ে আবার আমি তোমাদের এর সঙ্গে এটা আলোচনা করছি, তো সেই হিমশৈলটা কিন্তু একমাত্র এই মহাদেশীয় হিমবাহ থেকেই সৃষ্টি হয়, যার 1/9 ভাগ ওপরে থাকে, 8/9 ভাগ তোমার জলের তলে থাকে। যার প্রথম এই টাইটানিক বলে যে একটা বিখ্যাত জাহাজ, যেটা কিন্তু এই হিমশৈলের ধাক্কাতেই প্রথম নষ্ট হয়ে গেছিল, এই হিমশৈল কিন্তু এই মহাদেশীয় হিমবাহ থেকেই সৃষ্টি হয়ে থাকে। দেখো বৈশিষ্ট্য কী কী দিয়েছে, বলছে এগুলি কেন্দ্র থেকে পাতের আকারে চারিদিকে প্রসারিত হয় এবং দেখতে অনেকটা কচ্ছপের পিঠের মতো, ঠিক আছে। 2 নম্বর বলছে এই হিমবাহের প্রান্তদেশের বরফ খুব পাতলা হয়, হ্যাঁ। আর 3 নম্বর মহাদেশীয় হিমবাহ হিমসোপান সৃষ্টি করে। আর শেষে কি বলছে, মূলত কোয়াটারনারি ভূতাত্ত্বিক যুগে এই হিমবাহ সঞ্চিত হয়েছিল এমন ধারণা করা হয়। অর্থাৎ অনেক পুরনো তোমার এই হিমবাহ, এখানে কিন্তু কোনো ভূপৃষ্ঠ দেখা যায় না, বরফ আর বরফ দীর্ঘদিন ধরে বরফেই ঢাকা থাকে, বুঝতে পেরেছ? তাহলে দেখো, তাহলে আমি মহাদেশীয় হিমবাহের কতগুলো গুরুত্ব কি বললাম। মহাদেশীয় হিমবাহ মানে মহাদেশ জুড়ে যে হিমবাহ থাকে। তারপর কি, এর অপর নাম হচ্ছে আইস শিট বা আইস সেলফ, হ্যাঁ। আর হিমশৈল যেটা আমরা জানি, সেটা কিন্তু এই মহাদেশীয় হিমবাহ থেকে দেখতে পাওয়া যায়। এই কতগুলো কিওয়ার্ডস। তারপর কি আছে দেখো, উপত্যকা হিমবাহ। দেখো এই উপত্যকা হিমবাহটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কীরকম উপত্যকা হিমবাহ কোনটাকে বলছে, অর্থাৎ পর্বতের উঁচু অংশ থেকে হিমবাহ যখন নিচের দিকে ধীরে ধীরে নামতে থাকে তখন পার্বত্য উপত্যকা হিমবাহ, তখন তাকে পার্বত্য বা উপত্যকা হিমবাহ বলে। দেখো আমরা যে সমস্ত হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো জানি, সেগুলো কিন্তু সবই প্রায় এই উপত্যকা হিমবাহের দ্বারাই গঠিত হয়। মহাদেশীয় হিমবাহের দ্বারাও হয় না, পাদদেশীয় হিমবাহের দ্বারাও হয় না, এই উপত্যকা হিমবাহের দ্বারাই কিন্তু ভূমিরূপগুলোর সৃষ্টি হয়। উপত্যকা হিমবাহ কোনটাকে বলছে, যেটা উপত্যকা, নদীর যেমন উপত্যকা থাকে, অর্থাৎ নদী যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় বাহিত হয়, এই উপত্যকা যখন এই হিমবাহ যেগুলো তোমার এক জায়গা থেকে অন্য জায়গাতে বাহিত হয়, সেটাই কিন্তু বলছে তোমার উপত্যকা হিমবাহ। মহাদেশীয় হিমবাহ একটা নির্দিষ্ট জায়গায় দীর্ঘদিন ধরে থাকে, যেটা মহাদেশ। আর পাদদেশীয় হিমবাহ যেটা, সেটা কিন্তু পাদদেশের নির্দিষ্টভাবে অবস্থান করে, ঠিক আছে, কিন্তু যেটা মুভ করছে সেটা হচ্ছে তোমার উপত্যকা হিমবাহ। অর্থাৎ যে সমস্ত ভূমিরূপগুলো দেখতে পাওয়া যায়, সেগুলো কিন্তু সবই প্রায় এই পার্বত্য বা উপত্যকা হিমবাহ থেকেই দেখা যায়। এবার দেখো এখানে কি কি আছে, দেখো পর্বতের উঁচু অংশ থেকে হিমবাহ যখন নিচের দিকে ধীরে ধীরে নামতে থাকে তখন তাকে পার্বত্য বা উপত্যকা হিমবাহ বলে। বৈশিষ্ট্য কি, মনে করা হয় প্রাচীন তুষার যুগ থেকে এই বরফ সঞ্চিত হতে থাকে। কি বলছে, পার্বত্য হিমবাহ থেকে মূলত নদীর সৃষ্টি হয়, বা উপত্যকা হিমবাহ থেকে, এটা আগেও তোমার বলা হলো। তারপর কি আছে, পার্বত্য হিমবাহ নানা ধরনের ফাটলযুক্ত হয়, অর্থাৎ হিমবাহের বাঘসুন্ড এবং ক্রেভাস। দেখো এই যে দুটো ভূমিরূপ বাঘসুন্ড এবং ক্রেভাস, এগুলো কিন্তু এই উপত্যকা হিমবাহ থেকেই দেখতে পাওয়া যায়, বুঝতে পেরেছ? এছাড়াও তোমার যেটা নেই, ক্ষয়জাত ভূমিরূপগুলো এখানে তোমার সৃষ্টি হয়, ক্ষয়জাত ভূমিরূপের সৃষ্টি হয়। এখানে আমি লিখে রাখতে পারি যে ক্ষয়জাত ভূমিরূপের সৃষ্টি হয়, ঠিক আছে। এরপরে দেখো 3 নম্বর চলে আসছে পাদদেশীয় হিমবাহ, অর্থাৎ শেষ 3 নম্বর যে হিমবাহ। পাদদেশীয় হিমবাহ মানে পর্বতের পাদদেশে যে হিমবাহটা জমে থাকে। দেখো হিমবাহ যখন উৎস অঞ্চল থেকে পর্বতের নিচের দিকে নেমে এসে পর্বতের পাদদেশ পর্যন্ত প্রসারিত হয় তখন তাকে পাদদেশীয় হিমবাহ বলে। এর বৈশিষ্ট্য কি, এগুলি আকার অপেক্ষাকৃত ছোট হয়। পাদদেশীয় হিমবাহের সামনে গোলাকার অংশকে লোব বা পাখা বলে। আর উচ্চ অক্ষাংশে পর্বতের পাদদেশে সমতল অংশে দেখা যায়। একাধিক উপত্যকা হিমবাহ পর্বতের পাদদেশে এসে পরস্পর মিলিত হয়ে গঠিত হয়। আলাস্কার মালাস্পিনা পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। তাহলে এটাই গেল তোমার হিমবাহের শ্রেণীবিভাগ। পরিষ্কার হয়েছে? নেক্সট প্রশ্ন কি আছে দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে যে
আমাদের হলো 3 নাম্বার পর্যন্ত। এরপর 4 নাম্বার যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব যে মহাদেশীয় ও পার্বত্য হিমবাহের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তাহলে মহাদেশীয় এবং পার্বত্য হিমবাহের মধ্যে কিছু, প্রত্যেকটা হিমবাহের মধ্যে পার্থক্য আছে। যে 3 রকমের হিমবাহের কথা তোমাদের বললাম, তার মধ্যে মহাদেশীয় এবং পার্বত্য হিমবাহের মধ্যে কিছু পার্থক্য তোমাদেরকে জানতে হবে। যেমন মহাদেশীয় হিমবাহ কোনটা, বলছে উচ্চ অক্ষাংশ এবং মেরু প্রদেশে থাকা সুবিশাল বরফের স্তূপ, হ্যাঁ, যেগুলো দীর্ঘদিন ধরে অর্থাৎ যুগের পর যুগ ধরে বরফে ঢাকা আছে যে মহাদেশ, সেগুলোই হচ্ছে তোমার মহাদেশীয় হিমবাহ। আর পার্বত্য হিমবাহ কি, পার্বত্য উপত্যকায় নেমে আসা বরফের স্তূপ। হ্যাঁ, তারপরে কি আছে, উচ্চ অক্ষাংশে মহাদেশ জুড়ে বিস্তৃত, আর পার্বত্য হিমবাহ নিম্ন এবং মধ্য অক্ষাংশে সুউচ্চ পর্বত ও পার্বত্য উপত্যকা জুড়ে বিস্তৃত। মহাদেশীয় হিমবাহ কি অত্যন্ত ধীর গতি সম্পন্ন, আর পার্বত্য হিমবাহ কিন্তু তার তুলনায় বেশি গতি সম্পন্ন। গভীরতা সর্বোচ্চ 4500 মিটার, আর এই গভীরতা 20 থেকে 30 মিটার। পরিষ্কার হয়েছে। তারপর দেখো হিমরেখা সমুদ্রপৃষ্ঠে অবস্থান করে। মহাদেশীয় হিমবাহের ক্ষেত্রে কিন্তু হিমরেখা সমুদ্রপৃষ্ঠে অবস্থান করে, আর অক্ষাংশ ভেদে হিমরেখা বিভিন্ন উচ্চতায় অবস্থান করে। তারপরে কি আছে দেখো, প্রান্তভাগে নুনাটাক্স এবং প্রান্ত ভাগ ভেঙে সমুদ্রে ভাসমান হিমশৈলের সৃষ্টি করে। আমি এটা আগেই তোমাদের বলেছিলাম যে মহাদেশীয় হিমবাহ থেকে হিমশৈলের সৃষ্টি করে। আর এটা কি করছে, পর্বতের শীর্ষদেশ থেকে উপত্যকায় নামার সময় বাগসুন, ক্রেভাস প্রভৃতির সৃষ্টি হয়। অর্থাৎ ভূমিরূপগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু বেশিরভাগ এই পার্বত্য হিমবাহ থেকে সৃষ্টি হয়। এরপর নেক্সট কি আছে দেখো, নেক্সট হচ্ছে হিমশৈল কাকে বলে, এর বৈশিষ্ট্য এবং গুরুত্ব লেখো। তাহলে হিমশৈল কাকে বলে, আমি কিছুক্ষণ আগেই বললাম হিমশৈলের কথা। দেখো হিমশৈল কোন কোন হিমবাহ থেকে সৃষ্টি হয়, তোমার মহাদেশীয় হিমবাহ থেকে হিমশৈলের সৃষ্টি হয়। তাহলে হিমশৈল কাকে বলে, দেখো এখানে বলছে সমুদ্রের মধ্যে ভাসতে থাকা বড় বড় বরফের চাই হলো হিমশৈল। তাহলে সমুদ্রের মধ্যে যখন বড় বড় বরফের চাই ভেসে থাকবে সেটাকে বলছে হিমশৈল। এবারে উৎপত্তি পড়লেই বুঝতে পারবে, দেখো মহাদেশীয় হিমবাহ আছে কথাটা, মহাদেশীয় হিমবাহ, এই জিনিসটা কিন্তু ভালো করে বোঝো। এই কথাটা যদি না লেখা থাকে তাহলে কিন্তু এই হিমশৈল এর উত্তরটা কিন্তু পরিপূর্ণতা পাবে না। পরিষ্কার হয়েছে। তাহলে মহাদেশীয় হিমবাহ সমুদ্রের ধারে এসে পড়লে তরঙ্গের আঘাতে ভেঙে গিয়ে কিংবা মহাদেশীয় হিমবাহের অংশ সমুদ্রে ভাসতে থাকলে স্থল এবং সমুদ্রের অংশের মধ্যে বিভেদমূলক চাপের সীমা অতিক্রম করলে হিমবাহ অংশ ভেঙে ক্রমশ ভেসে ভেসে দূরে সরে যায় এবং হিমশৈলের উৎপত্তি ঘটে। তাহলে মহাদেশীয় হিমবাহ সমুদ্র তরঙ্গের আঘাতে অথবা ওই হিমরেখা যেটা আছে সেটা যদি নিচে আসে তখন কি হয়, এটা ভেঙে গিয়ে যখন আস্তে আস্তে মাঝ সমুদ্রে চলে যায় তখন হিমশৈলের সৃষ্টি করে। এবার দেখো এই হিমশৈলের বৈশিষ্ট্য বা গুরুত্বটা দেওয়া আছে। কি আছে, 1 নাম্বার হচ্ছে মিষ্টি জল দিয়ে তৈরি বিশালাকার বরফের স্তূপ। তাহলে দেখো সমুদ্রের জলটা কিন্তু নোনা, তাই তো, কিন্তু তার মধ্যে এই হিমশৈলটা কিন্তু মিষ্টি জলে তৈরি হয়, যার জন্য সমুদ্রের লবণতাটা কিন্তু কিছুটা সে প্রশমিত করে। 2 নাম্বার কি আছে, মাত্র 1/9 ভাগ জলের উপরে থাকে, অর্থাৎ পুরো হিমশৈলের 1/9 ভাগ থাকছে উপরে, 8/9 ভাগ থাকছে নিচে, অর্থাৎ পুরো 9 ভাগে যদি ভাগ করা হয়। তারপরে কি আছে, উচ্চ অক্ষাংশে সমুদ্রে যেমন গ্রিনল্যান্ড, আন্টার্কটিকা এটিকে দেখা যায়। অর্থাৎ উচ্চ অক্ষাংশ মানে মেরু অঞ্চলে যে সমস্ত সমুদ্রগুলো আছে, সে আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড, সেই সব অঞ্চলে কিন্তু এই অর্থাৎ মহাদেশীয় হিমবাহ যে উচ্চ অক্ষাংশে দেখা যায় সেই উচ্চ অক্ষাংশেই কিন্তু হিমশৈলের সৃষ্টি হয়। পরিষ্কার হয়েছে। একেবারে উত্তরের দিকে তোমরা ম্যাপটা মনে করো, উত্তর মেরু, হ্যাঁ সুমেরু, ওই সুমেরুর দিকে কিন্তু আন্টার্কটিকা মহাদেশের দিক অংশ বিশেষে কিন্তু এই হিমশৈলের সৃষ্টি হয়, বা গ্রিনল্যান্ডে এই রকমের হিমশৈলের সৃষ্টি হয়, বা কুমেরু বা আটলান্টিক মহাসাগরের দিকেও হয়। কিন্তু আটলান্টিক মহাসাগরে কি হয়, আমাদের কিন্তু অতটা কি ওইদিকে অতটা জাহাজ চলাচল করে না, বা ইকোনমিক্যালি ওইটা অতটা গুরুত্বপূর্ণ নয় বলে ওইটা এখানে উল্লেখ করা হয়নি। হ্যাঁ, তাহলে তোমার এক আন্টার্কটিকা মহাদেশের ওই দিকে আর গ্রিনল্যান্ডের এই সাইডে কিন্তু দেখা যায়। তারপরে কি আছে, সমুদ্রে মগ্নচড়া সৃষ্টিতে সাহায্য করে। মগ্নচড়া মানে কি, তোমার ধরো ওই হিমশৈলের সঙ্গে যে সমস্ত নুড়ি বালি কাদা পাথরগুলো চলে এলো সেগুলো যখন সমুদ্রে এসে গলে যায় তখন সেইগুলো কি হয়, সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়ে মগ্নচড়া সৃষ্টি করে। আর কি সব থেকে শেষে দেখো দিয়েছে জাহাজ চলাচলে ভীষণ বিপদ ঘটায়। অর্থাৎ দূর থেকে যখন জাহাজ চলে তখন বুঝতে পারে না যে ওটা হিমশৈল, খুব অল্প অংশ তোমার দেখতে পাওয়া যায়।
বুঝতে পেরেছ? এবার যেই অল্প অংশ দেখতে পাওয়া যায়, সজোরে যখন আঘাত হানে তখন কিন্তু পুরো জাহাজ ভেঙে চুরমার হয়ে যায়। আমরা প্রত্যেকেই টাইটানিকের গল্প জানি, সেটা কিন্তু এই হিমশৈলের জন্যই সৃষ্টি হয়েছিল। পরিষ্কার হয়েছে হিমশৈল। এরপরে দেখো কি আছে, হিমশৈলের বৈশিষ্ট্য এবং গুরুত্ব লিখলাম। এরপরে দেখো বাঘঝুন্ড এবং ক্রেভাস কাকে বলে। তাহলে দেখো কিছুক্ষণ আগেই বলেছিলাম বাঘঝুন্ড এবং ক্রেভাস কিসের থেকে সৃষ্টি হয়। বাঘঝুন্ড এবং ক্রেভাস সৃষ্টি হচ্ছে তোমার ওই উপত্যকা হিমবাহ থেকে। তাহলে দেখো বাঘঝুন্ড এবং ক্রেভাস কোনটাকে বলছে। এই দেখো এই ছবিটা তোমরা দিতে পারো, এই যে উপত্যকা, এই যে নদী হিমবাহ উপত্যকা এটা, হ্যাঁ, এইটা দিকে যখন হিমবাহ বয়ে যায় তখন এই ভূমির যে আকৃতির পার্থক্য, সেই আকৃতির পার্থক্যের সঙ্গে হিমবাহ যখন সামঞ্জস্য করে বয়ে যাওয়ার চেষ্টা করে তখন কি হয়, বরফ তো শক্ত, বুঝতে পেরেছ, শক্ত, অতএব জলের মতো কিন্তু অত তরলভাবে এই কঠিন ভূমির উপরে সামঞ্জস্য করতে পারে না, যার জন্য কি হয়, ধীরে ধীরে সামঞ্জস্যটা করতে হয়, তার জন্য কিন্তু উপরে ফাটলের সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে যখনই উপরের অংশে এই গভীর ফাটলের সৃষ্টি হবে তখন সেটাকে বলছে বাঘঝুন্ড, আর যখন এরকম ছোট ছোট ফাটলের সৃষ্টি হবে তখন সেটিকে বলছে ক্রেভাস। এই দেখো ক্রেভাস, পরিষ্কার হয়েছে। এবার দেখো আমি বলছি এবারে বাঘঝুন্ড ক্রেভাস, বলছে এগুলি হলো হিমবাহের মধ্যে ফাঁক ও ফাটল। পরিষ্কার হয়েছে। বাঘঝুন্ড কি বলছে, বলছে উঁচু পর্বত থেকে উপত্যকার মধ্য দিয়ে হিমবাহ নামার সময় আগের জমে থাকা বরফ স্তূপ এবং নামতে থাকা হিমবাহের মধ্যে যে ফাঁক বা গ্যাপের সৃষ্টি হয় তা হলো বাঘঝুন্ড। হ্যাঁ, তাহলে আগের বরফ স্তূপ আর এই বরফ স্তূপের মধ্যে যে ফাটলের সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে বাঘঝুন্ড। এই ফাঁক হিমবাহ পৃষ্ঠদেশ থেকে তলদেশ পর্যন্ত বিস্তৃত হয়, অর্থাৎ বাঘঝুন্ডের যে ফাঁকটা সেটা কিন্তু উপর থেকে একবার নিচ পর্যন্ত বিস্তৃত হচ্ছে, কিন্তু ক্রেভাসটা কিন্তু ক্র্যাক মানে কি, ফাটা, সেটা কিন্তু নিচ পর্যন্ত বিস্তৃত হয় না। দেখো এবারে ক্রেভাস কি বলছে, দেখো বলছে হিমবাহের উপরিস্তর অসংখ্য আড়াআড়ি ও সমান্তরাল ফাটল একসাথে থাকলে তাকে ক্রেভাস বলে। অসম ঢাল বিশিষ্ট উপত্যকার মধ্য দিয়ে হিমবাহ নামার সময় ঘর্ষণে হিমবাহের তলদেশ থকথকে ও নমনীয় হয়ে পড়ে, ফলে হিমবাহ পিছলে দ্রুত নামতে থাকে। এই সময় ভূমির ঢাল হঠাৎ বেড়ে গেলে নিচের নমনীয় অংশের টান হিমবাহের পৃষ্ঠে অসংখ্য ফাটল সৃষ্টি করে, এগুলিকে বলা হয় ক্রেভাস। পরিষ্কার হয়েছে। তাহলে এটাই হচ্ছে বাঘঝুন্ড এবং আর ক্রেভাস। এরপরে দেখো পরের প্রশ্ন কি আছে, দেখো বাঘঝুন্ড এবং ক্রেভাসটা তোমরা বুঝতে পারলে। তাহলে এটা তোমার উপত্যকা হিমবাহ থেকে সৃষ্টি হয় আর মহাদেশীয় হিমবাহ থেকে হিমশৈলের সৃষ্টি হয়। এরপরে দেখো আদর্শ হিমবাহ কাকে বলে। আমরা আদর্শ নদীর কথা জেনেছি, অর্থাৎ আমরা যে নদী পড়েছিলাম যে আদর্শ নদী কোনটাকে বলে, যে নদীতে তিনটে গতি স্পষ্ট লক্ষ্য করা যায়। একই রকমভাবে আদর্শ হিমবাহ কোনটাকে বলছে বলতো, যে হিমবাহ সৃষ্টির জন্য যে স্তরগুলো তোমার অতিক্রম করে আসে সেটাকে বলছে আদর্শ হিমবাহ। তার কটা স্তর আছে, তিনটে স্তর আছে। ঠিক যেমন ওখানে উচ্চ মধ্য নিম্ন আছে, এখানেও তেমনি তিনটে স্তর, কি, নেভে, ফার্ন এবং বরফ। এই তিনটে স্তর অতিক্রম করার পরে সৃষ্টি হয় হিমবাহ। তাহলে দেখো কি বলছে, বলছে সুউচ্চ পার্বত্য অঞ্চল এবং শীতল মেরু অঞ্চলে তুষারপাত থেকে হিমবাহ সৃষ্টি হয় কয়েকটি পর্যায়ে। আদর্শ হিমবাহ সৃষ্টির পর্যায়গুলি হলো, প্রথমে হচ্ছে নেভে, যেটা সব থেকে হালকা বরফ। ঠিক আছে, তাহলে দেখো কি বলছে, সাধারণত শীতপ্রধান অঞ্চলে পেঁজা তুলোর আকারে খুব হালকা তুষার বৃষ্টির মতো ঝরে পড়ে। ভূমিতে স্তূপাকারে জমে থাকা এই আলগা তুষার কণাগুলিকে বলা হয় নেভে। তাহলে এটার সঙ্গে কিন্তু বায়ুর পরিমাণটা মিশ্রিত থাকে, অর্থাৎ খুব ঘন কিন্তু এটা হয় না। এবার ফার্ন কোনটাকে বলছে, নেভেটা যখন জমাট বন্ধ হয় সামান্য তখন সেটাকে বলছে ফার্ন। দেখো তুষারপাত আরও বেশি হলে তুষারের চাপে নিচের ভূমি সংলগ্ন তুষারের ঘনত্ব বেড়ে তা ক্রমশ জমাট হতে থাকে, একে বলে ফার্ন। পরিষ্কার হয়েছে। এরপরে বরফ কোনটাকে বলছে, ফার্নটা আবার আরও ঘন হয়ে সৃষ্টি হয় বরফ। বলছে এরপর আরও বেশি তুষার সঞ্চিত হলে ওপরের চাপে নিচের ফার্ন কঠিন বরফে পরিণত হয়। যখনই কঠিন বরফে পরিণত হলো এরপরে সৃষ্টি হবে হিমবাহ। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত হিম ছিল না, এতক্ষণ কি ছিল, নেভে ছিল, ফার্ন ছিল, এরপরে সৃষ্টি হলো হিম বা বরফ, এরপরে হবে হিম প্লাস বাহ সমান হিমবাহ। দেখো বলছি জমাট বাঁধা কঠিন বরফের স্তূপ মাধ্যাকর্ষণ শক্তির টানে ধীরে ধীরে ভূমির ঢাল অনুসারে নিম্ন ভূমির দিকে নামতে থাকে এবং এইভাবে হিমবাহ তৈরি হয়।
পরিষ্কার হয়েছে? তাহলে আদর্শ হিমবাহ সৃষ্টির এই 3টে পর্যায়, এবং চতুর্থ পর্যায়ে এটা কিন্তু সৃষ্টি হয় তোমার হিমবাহ। নেক্সট কি আছে দেখো, হিমবাহের গতিবেগ সম্পর্কে লেখো। দেখো, আমরা যেমন নদীর গতিবেগটাকে পরিষ্কার লক্ষ্য করতে পারি, হিমবাহের গতিবেগ কিন্তু সেরকম পরিষ্কার লক্ষ্য করা যায় না। বুঝতে পেরেছো? হিমবাহের গতিবেগ তোমাকে যদি লক্ষ্য করতে হয় তাহলে কি করতে হবে, হিমবাহের সামনে একটা তোমাকে কিছু একটা মার্ক, একটা দণ্ড বা কিছু সেখানে দিয়ে যেতে হবে, এবং বহু সময় পরে যখন এসে দেখবে সেই দণ্ডটাকে তোমার অতিক্রম করেছে, তখন তুমি বুঝতে পারবে যে হিমবাহের গতি আছে। তাহলে দেখো কি বলছে, হিমবাহের গতিবেগ সম্পর্কে কি আছে আমি তোমাকে দেখাই। নদীর মতো কিন্তু এর গতিবেগ বুঝতে পারা যায় না। দেখো হিমবাহের গতিবেগ কীরূপ, হ্যাঁ দেখো বলছে হিমবাহ গতি অত্যন্ত ধীর। ভূমির বরফের পরিমাণ, ঋতুগত পার্থক্য, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি, নমনীয় অবস্থা ওসবের উপর হিমবাহের গতিবেগ নির্ভর করে। হিমবাহকে বরফের নদী বলা হলেও সে অতি ধীর গতিতে বয়ে থাকে। আল্পসের হিমবাহ প্রতিদিন গড়ে 5.5 সেন্টিমিটার এগিয়ে হিমালয়ের হিমবাহ প্রতিদিন 2.5 থেকে 7.5 সেন্টিমিটার করে অগ্রসর হয়। বিশ্বের দ্রুততম হিমবাহ জ্যাক বসা ভনের গতিবেগ প্রায় 45 মিটার, হ্যাঁ দিনে 45 মিটার সে এগিয়ে যায়, এটা সব থেকে দ্রুততম। আর বাকি এইগুলো দেখছো 5.5 সেন্টিমিটার এগোয়, কেউ 2.5 সেন্টিমিটার, এটা সারা দিনে অর্থাৎ 24 ঘন্টায় এইটুকু এগোয়। তাহলে তোমার কোনো একটা জায়গাতে 24 ঘন্টা দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। তাহলে কি করতে হবে, যে ধরো যেটা হিমবাহ আছে তার সামনে কোনো একটা কাঠি বা কোনো দণ্ড কোনো কিছু একটা পুঁতে দিলে এবং ঘুরে ফিরে এসে দেখলে যে সেই কাঠি বা দণ্ডটিকে কিন্তু হিমবাহ অতিক্রম করে চলে এসেছে। তার মানে বুঝতে পারলে যে দণ্ডটা সেই জায়গাতে আছে, মানে হিমবাহ কিছুটা এগিয়েছে। তো কতটা এগিয়েছে, 5.5 সেন্টিমিটার। 5.5 সেন্টিমিটার কতটুকু, দেখো এইটুকু। এটা যদি আমার স্কেল হয় তাহলে 5.5 সেন্টিমিটার মানে এইটুকু অংশ, এইটুকু অংশ ও সারাদিনে এগোয়, এইটুকু অংশ। তাহলে বুঝতে পারবে 24 ঘন্টা যদি তুমি দাঁড়িয়ে থাকো তুমি বুঝতেই পারবে না যে গতিবেগটা কী আছে। তাহলে এরকমভাবে তোমার হিমবাহ এগিয়ে যায়। নেক্সট প্রশ্ন কি আছে, হিমযুগ এবং অন্তর্বর্তী হিমযুগ। দেখো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা বলে থাকি যে পৃথিবী যদি ধ্বংস হয় তাহলে শীতল হয়েই ধ্বংস হবে। কেন বলে, দেখো হিমযুগ এবং অন্তর্বর্তী হিমযুগ দুটোর মধ্যে ব্যাপার কি আছে। দেখো হিমযুগ মানে যেটা হিমযুগ অর্থাৎ বরফ জমে থাকে, এবং অন্তর্বর্তী হিমযুগ মানে দুটো হিমযুগের মধ্যবর্তী যে যুগটা সেটাকে বলছে অন্তর্বর্তী হিমযুগ। আমরা কিন্তু এই অন্তর্বর্তী হিমযুগেই বসবাস করছি। দেখো কি বলছে, বলছে যে প্রাচীনকালের কিছু কিছু সময় ভূপৃষ্ঠের বিস্তীর্ণ অংশ পুরো বরফে ঢাকা ছিল, এই যুগকে বলা হয় হিমযুগ। প্রাচীনকালে হয়েছে। ভূতাত্ত্বিক ইতিহাসে দুটি হিমযুগ ছিল এবং সর্বশেষ হিমযুগটি আসে আজ থেকে প্রায় 26 লক্ষ বছর আগে প্লাইস্টোসিন যুগে। সে সময় পৃথিবীর 1/3 অংশ হিমবাহ ঢাকা ছিল। তবে হিমযুগ কিন্তু একটানা ছিল না, মাঝে মাঝে উষ্ণতা বেড়ে হিমবাহ ঢাকা অঞ্চল সংকুচিত হয়েছিল। এই সময়টিকে বলা হয় অন্তর্বর্তী হিমযুগ। আমরা এখন একটি অন্তর্বর্তী হিমযুগের শেষ অবস্থায় আছি। বুঝতে পেরেছ, আমরা অন্তর্বর্তী হিমযুগের শেষ অবস্থায় আছি। এরপর যখন পৃথিবী ধ্বংস হবে তখন কিন্তু আবার সেই হিমযুগটা আসবে, অর্থাৎ মানুষ কিন্তু আর ওই অধিক শীতলতার জন্য বসবাস করতে পারবে না। তাহলে এটাকেই বলছে হিমযুগ এবং অন্তর্বর্তী হিমযুগ। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, কোথায় হিমবাহের কাজ প্রাধান্য লাভ করে। তাহলে আমি তোমাদের প্রথমেই এই চ্যাপ্টারটা যখন পড়ানো হয় তখন প্রত্যেকটা, যেমন নদী তোমার কোথায় প্রাধান্য লাভ করে, নদী আর্দ্র অঞ্চলে প্রাধান্য লাভ করে, বৃষ্টিপাতযুক্ত আর্দ্র অঞ্চলে। ঠিক একই রকম হিমবাহ কোথায় প্রাধান্য লাভ করছে, উচ্চ অক্ষাংশ শীতল অঞ্চল, অর্থাৎ পার্বত্য এবং উচ্চ অক্ষাংশে, পার্বত্য এবং উচ্চ অক্ষাংশে হিমবাহ প্রাধান্য লাভ করে। পরিষ্কার হয়েছে। এরপরে দেখো কি আছে, প্রাধান্য লাভ করে এতদূর পর্যন্ত হলো। এরপর দেখো হিমবাহের প্রধান কাজ কি। তাহলে দেখো নদীর যেমন কাজ হচ্ছে ক্ষয় বহন সঞ্চয়, হিমবাহেরও কিন্তু কাজ হচ্ছে ক্ষয় বহন এবং সঞ্চয়, তিনটে কাজই কিন্তু হিমবাহ করে থাকে। এবারে কি আছে পরের প্রশ্ন,
হিমবাহ কি প্রক্রিয়ায় ক্ষয়কাজ করে। অর্থাৎ আমরা যেমন নদীর ক্ষয়কাজকে তোমার 4টি বা 5টি পদ্ধতিতে ভাগ করেছিলাম, হিমবাহের ক্ষয়কাজের কিন্তু এরকম 4-5টা পদ্ধতি নেই, মোটেই 2টো পদ্ধতি। একটা হচ্ছে উৎপাটন পদ্ধতি, একটা হচ্ছে অবঘর্ষ পদ্ধতি। এবার উৎপাটন পদ্ধতি কোনটাকে বলছে? বলছে হিমবাহের মাধ্যমে পর্বতগাত্র থেকে শিলাখণ্ড উঠে আসা হলো উৎপাটন। হ্যাঁ, তাহলে হিমবাহের সঙ্গে যখন পর্বত গায়ে থেকে যখন শিলাখণ্ড উঠে আসবে তখন সেটা হচ্ছে উৎপাটন। পর্বত এবং উপত্যকার তলদেশের সাথে হিমবাহের ঘর্ষণে হিমবাহের কিছু অংশ গলে যায়। এই জল ফাটলে প্রবেশ করলে তা আবার বরফে পরিণত হয় এবং আয়তনে বেড়ে শিলাস্তরে চাপ সৃষ্টি করে। বারংবার চাপে শিলাস্তর ভেঙে টুকরো টুকরো হয় এবং একসময় হিমবাহের মাধ্যমে তা উঠে আসে। হয়ে গেল এটা উৎপাটন পদ্ধতি। এরপরে কি আছে? অবঘর্ষ। অবঘর্ষ মানে নিজেদের মধ্যে ঘর্ষ। দেখো কি বলছে, হিমবাহের মধ্যে জমে থাকে বিভিন্ন আকৃতির উৎপাটিত শিলাখণ্ড তলদেশে ঘর্ষণে শিলাস্তরকে ক্ষয় করে। এই প্রক্রিয়াটি হলো অবঘর্ষ। হ্যাঁ, তাহলে ওই হিমবাহের সঙ্গে যে সমস্ত শিলাগুলো আসছে সেগুলো যখন উপত্যকার সঙ্গে ক্ষয় করছে তখন সেটা হচ্ছে অবঘর্ষ। তাহলে উৎপাটন এবং অবঘর্ষ এই দুটো হচ্ছে তোমার পদ্ধতি। নেক্সট কি আছে? নেক্সট আছে দেখো, হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপগুলির বর্ণনা করো। তাহলে দেখো, হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপগুলি ভালো করে কিন্তু পড়বে, তার কারণ হিমবাহ এবং নদী এই দুটোতে কিন্তু ক্ষয়কার্যের ফলে কোন ভূমিটা কখন সৃষ্টি হয়েছে এটা কিন্তু আমাদের একটু গুলিয়ে যায়। আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে উপত্যকা হিমবাহের ফলেই কিন্তু এই ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপগুলি দেখতে পাওয়া যায়। এটা কিন্তু এখানে তোমরা লিখতে পারো যে উপত্যকা হিমবাহ প্রবাহের ফলে ক্ষয়কাজের ফলে যে ভূমিরূপগুলি সৃষ্টি হয় সেগুলি তোমার নিচে বর্ণিত হলো। হ্যাঁ, আর মহাদেশী হিমবাহ আর পাদদেশী হিমবাহ এই দুটোতে কিন্তু খুব একটা বিশেষ কিছু ভূমিরূপের সৃষ্টি হয় না। এবার দেখো ভূমিরূপগুলি পরে প্রথম এক এক করে আলোচনা করছি। প্রথমে কি আছে? সার্ক বা করি। তাহলে সার্ক বা করি কোনটাকে বলছে? সার্ক বা করি হলো হিমবাহের অবঘর্ষ এবং উৎপাটনজনিত ক্ষয়কাজের ফলে সৃষ্টি হওয়া হাতল ছাড়া, এই দেখো হাতল ছাড়া ডেক চেয়ার, এই কথাটা কিন্তু উল্লেখ করতে হবে। হাতল ছাড়া ডেক চেয়ারের মতো মাঝখানে গর্ত বিশিষ্ট ভূমিরূপ। এই রকম আকৃতি বিশিষ্ট উপত্যকাকে ফরাসি ভাষায় সার্ক এবং ইংরেজি ভাষায় করি বলা হয়। ঠিক আছে, তাহলে হাতল ছাড়া ডেক চেয়ার মানে দেখো আমি তোমাদের দেখাই, এখানে ছবিটা পরিষ্কার করে নেই, আমি অন্য একটা বই থেকে দেখাচ্ছি তোমাদের। হাতল ছাড়া ডেক চেয়ার, এই দেখো, এই যে এইখানে সার্ক বা করি, এই যে এই অংশে যেটা সৃষ্টি হয়েছে এটা হচ্ছে তোমার সার্ক বা করি। অর্থাৎ এই অংশে যখন এসেছে এবং আসার পরে এই যে গর্ত হয়েছে তারপরে আবার উঁচু হয়ে গেছে, অর্থাৎ আরাম কেদারার মতো যে তোমার চেয়ারের মতো অংশ সৃষ্টি হচ্ছে এটাকে বলছে তোমার সার্ক বা করি। এরপরে কি আছে? করির পরে এরিটি বা অ্যারেট। বলছে অ্যারেট হলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হওয়া পাশাপাশি দুটি করির মাঝে সংকীর্ণ পাঁচিলের মতো শৈলশিরা। অর্থাৎ দেখো এই যে এই অংশ আছে না, দুটো করি, এই একটা করি আছে, এই একটা করি আছে, অর্থাৎ দুটো হাতল চেয়ারে, হাতল ছাড়া চেয়ারের সৃষ্টি হয়েছে এবং তার মাঝখানে এই যে উঁচু শিরার মতো অংশটা আছে, এইটা 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 এগুলো হচ্ছে তোমার এরিটি। ঠিক আছে, এরপরে কি আছে দেখো, এরিটির পরে পিরামিড চূড়া। পিরামিড চূড়াটা বলি, তারপরে আমি তোমার কর্তৃত্ব শৈলশিরাটা বলছি। পিরামিড চূড়া কোনটাকে বলছে? বলছে একটি পাহাড়ের বিভিন্ন দিকে 3-4টি সার্ক বা করি পাশাপাশি সৃষ্টি হলে এদের মধ্যবর্তী খাড়া পর্বত চূড়াটিকে পিরামিডের মতো দেখায়। পিরামিডের মতো আকৃতি বিশিষ্ট এই ধরনের পর্বত চূড়াকে পিরামিড চূড়া বলে। দেখো এই যে এইটা হচ্ছে তোমার পিরামিড চূড়া। দেখো এখানে পাশাপাশি করি সৃষ্টি হয়েছে, তার মাঝে এরিটি সৃষ্টি হয়েছে, পাশাপাশি যখন কতগুলো করি সৃষ্টি হয় এবং মাঝে এরিটিগুলো এরকম উপরের অংশে যে চূড়ার মতো থাকে এটাকে বলছে তোমার পিরামিড চূড়া। হ্যাঁ, তবে তোমাদের বলে রাখি, প্রত্যেকটা ভূপৃষ্ঠের তোমার বৈশিষ্ট্য এবং ছবি অবশ্যই দেবে এবং উদাহরণ, হ্যাঁ, না দিলে কিন্তু ভূমিরূপ পরিপূর্ণ হয় না, আর সমস্ত ভূমিরূপ একসঙ্গে আসবে না। এখানে আমি তোমাদের আলোচনার সুবিধার জন্য বা বোঝার সুবিধার জন্য সব ভূমিরূপগুলো বলছি, কিন্তু তোমাদের পরীক্ষার সময় দেখবে হয় 3টে বা 4টে বা বলবে যে এই দুটো ভূমিরূপের বর্ণনা দাও। ঠিক আছে, এরকম করেই কিন্তু পরীক্ষার সময় আসে। এরপর দেখো যেটা আছে, তাহলে পিরামিড চূড়া হলো। এরপর আছে কর্তিত শৈলশিরা। দেখো দুটো জিনিস আছে, একটা শৃঙ্খলিত শৈলশিরা যেটা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়, আর কর্তিত শৈলশিরা যেটা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। নদী কি করে? তার সামনে যদি কোনো বাধা আসে সেই বাধাটিকে কিন্তু সে
অতিক্রম করে এঁকে বেঁকে প্রবাহিত হয়, যার জন্য পর্বতের যে স্পারগুলো থাকে সেইগুলো এঁকে বেঁকে প্রবাহিত হওয়ার জন্য শৃঙ্খলিত শৈলশিরা সৃষ্টি হয়। কিন্তু সেইটাই যদি যদি হিমবাহ বয়ে যায় তখন কিন্তু সেই স্পারটিকে কেটে, অর্থাৎ কর্তিত মানে কেটে কেটে যখন প্রবাহিত হচ্ছে তখন সেটিকে বলছে তোমার কর্তিত শৈলশিরা। দেখো এই যে কর্তিত শৈলশিরা, এই দেখো তোমার এই যে পর্বতের মধ্যে তোমার হিমবাহ বয়ে যাচ্ছে এবং এই যে তোমার যে শৈলশিরাটা আছে এটা কিন্তু কেটে সোজা হিমবাহটা প্রবাহিত হচ্ছে, যার জন্য একে বলছে কর্তিত শৈলশিরা। পার্বত্য উপত্যকা দিয়ে অগ্রসর হওয়ার সময় হিমবাহের গতিপথে যে সমস্ত স্পার হিমবাহের পথ রোধ করে থাকে, হিমবাহ সেগুলিকে কেটে ক্ষয় করে সোজা অগ্রসর হয়। এইভাবে পার্বত্য হিমবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত এবং ত্রিভুজের মতো দেখতে শৈলশিরাগুলিকে কর্তিত শৈলশিরা বলে। হয়েছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার ইউ আকৃতির উপত্যকা বা হিমদনি। এক কথায় কিন্তু হিমদনিও বলতে পারে। হিমদনি কোনটাকে বলছে? হিমবাহ উপত্যকাকে হিমদনি বলা হয়। পরিষ্কার হয়েছে? হিমবাহ উপত্যকাকে কিন্তু এক কথায় বলা হয় হিমদনি, এবং এই উপত্যকা কিন্তু ইউ আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। দেখো কি বলছে, হিমবাহ যে উপত্যকার মধ্য দিয়ে অগ্রসর হয় সেখানে হিমবাহের প্রবল ঘর্ষণে ও চাপে পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয় সমানভাবে হওয়ার ফলে পার্বত্য উপত্যকাটি ইংরাজি ইউ অক্ষরের মতো আকৃতি ধারণ করে। একেই ইউ আকৃতির উপত্যকা বা হিমদনি বলে থাকে। আর এরকম একটা ছবি দেবে তাহলেই হবে। তাহলে এটা গেল তোমার 5 নাম্বার। নেক্সট ঝুলন্ত উপত্যকা। তাহলে ঝুলন্ত উপত্যকা কোনটাকে বলছে? দেখো ঝুলন্ত উপত্যকা হচ্ছে যে প্রধান যে হিমবাহ আছে, দেখো এখানে ছবিটা দেখো, প্রধান যে হিমবাহ আছে, বা এটা তোমার হয়তো আঁকা ছবি বুঝতে অসুবিধা হচ্ছে, এইটা দেখো, এই ছবিটা দেখো তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে প্রধান হিমবাহ। তাহলে এই প্রধান যে হিমবাহটা আছে এই হিমবাহের সঙ্গে যে ছোট ছোট হিমবাহগুলো এসে মিলিত হচ্ছে, সেই হিমবাহগুলো কি হয়, প্রধান হিমবাহের উপরে কিন্তু ঝুলন্ত অবস্থায় অবস্থান করে, যেহেতু তার ক্ষয় করার ক্ষমতা কম, তার গতিবেগ কম, তার সবই কম। হ্যাঁ, তো এই যে উপত্যকাগুলো ঝুলন্ত অবস্থায় আছে প্রধান উপত্যকার সামনে, এই উপত্যকাগুলিকে বলা হয় তোমার ঝুলন্ত উপত্যকা। তাহলে দেখো কি বলছে, এবারে পড়ে শোনায়। বলছে উপত্যকা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হওয়া ভূমিরূপগুলির মধ্যে ঝুলন্ত উপত্যকা অন্যতম। যখন একটি শাখা হিমবাহ দ্বারা গঠিত হিমদনি বা ইউ আকৃতির উপত্যকা প্রধান হিমবাহ গঠিত উপত্যকার উপর অবস্থান করে তখন তাকে ঝুলন্ত উপত্যকা বলা হয়। পরিষ্কার হয়েছে? তাহলে এটাই হচ্ছে তোমার ঝুলন্ত উপত্যকা। উদাহরণ কি, ভারতে গাড়োয়াল হিমালয়ের বদ্রীনাথের কাছে নর পর্বত থেকে নিচের দিকে কুবের নামে এই ঝুলন্ত ঝুলন্ত হিমবাহ উপত্যকা হিমবাহ দেখা যায়। হলো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ হয়ে গেল। এরপর দেখো এখানে যেটা দেওয়া আছে এটা নিয়ে আমি তোমাদের একটু সঙ্গে আলোচনা করি। সেটা হচ্ছে নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য। এটা কিন্তু পরীক্ষার সময় এসে থাকে। হ্যাঁ, নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য। নদী উপত্যকা দেখো বিভিন্ন আই বা ভি আকৃতির হয়, কিন্তু হিমবাহ উপত্যকা কিন্তু অবশ্যই ইউ আকৃতি বিশিষ্ট হবে। বুঝতে পেরেছ? নদী উপত্যকাটা তোমার আমাদের কাছে নদী উপত্যকা আর হিমবাহ উপত্যকাটা কী নামে পরিচিত? হিমনদী নামে পরিচিত। এবার দেখো পরপর বলি। নদী উপত্যকা বলছে উঁচু পার্বত্য অঞ্চলে যেখানে নদী বা জলধারা কাজ করে সেখানে নদী উপত্যকা গঠিত হয়। আর উঁচু পর্বতের হিমরেখার উপরে যেখানে হিমবাহ ভূমিরূপের পরিবর্তন ঘটায় সেখানে হিমবাহ উপত্যকা গঠিত হয়। এটার আকৃতি আই বা ভি আকৃতির হয়, এটার আকৃতি ইউ আকৃতির হয়। এরপরে নদীর পার্বত্য প্রবাহে নিম্ন ও পার্শ্বক্ষয়, মধ্য এবং নিম্ন প্রবাহে পার্শ্বক্ষয় এবং সঞ্চয় নদী উপত্যকা গঠন করে। আর হিমবাহ উপত্যকা পার্শ্ব এবং নিম্ন ক্ষয়ের দ্বারা গঠিত হয়। এরপরে ভূমিরূপ কী বলছে? এই উপত্যকায় যেসব ভূমিরূপগুলো গঠিত হয় যেমন জলপ্রপাত, খরস্রোত, মন্থকূপ, পলিশঙ্কু, পলল বেজনী, শৃঙ্খলিত শৈলশিরা প্রভৃতি অবস্থান করে। আর হিমবাহের ক্ষয়ের ফলে কী কী সৃষ্টি হচ্ছে? হিমবাহ উপত্যকায় কী কী ভূমিরূপ সৃষ্টি হচ্ছে? সার্ক, করি, এরিটি, ক্র্যাগেনটেল, ঝুলন্ত উপত্যকা, কর্তিত শৈলশিরা, রসেমতানি এবং বিভিন্ন রকমের গ্রাবরেখা। আর সঞ্চয়ের প্রকৃতি, ঘর্ষণ প্রক্রিয়ার ফলে নদীগর্ভে সঞ্চিত পদার্থ মসৃণ এবং গোলাকৃতি হয়। অর্থাৎ নদীর ফলে যে ভূমিরূপ যে তোমার ক্ষয়িত পদার্থগুলো যেটা হয় সেটা কিন্তু মসৃণ এবং গোলাকার হয়। আর ঘর্ষণ প্রক্রিয়ায় ক্ষয় না হওয়া সঞ্চিত পদার্থ কোণাকৃতি এবং অমসৃণ হয়ে থাকে। তাহলে এইগুলো হচ্ছে তোমার নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য। আর দেখো এখানে আরও যে ভূমিরূপগুলো আছে আমি ঝুলন্ত উপত্যকা পর্যন্ত বলেছি। এরপরে কি আছে দেখো, রসে মোতানে, অর্থাৎ তোমার
এই হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ কী আছে? রসেমতানি। রসেমতানি কোনটাকে বলছে? রসেমতানি হচ্ছে দেখো যে হিমবাহ যেদিকে বয়ে যাচ্ছে, এই যে ভূমিরূপটা দেখতে পাচ্ছ তো, হিমবাহ যেদিকে বয়ে যাচ্ছে তার বয়ে যাওয়া দিকের অংশটা হচ্ছে মসৃণ আর অপর দিকটা হচ্ছে অমসৃণ। এই রকমের ভূমিরূপকে বলছে তোমার রসেমতানি। বলছে পার্বত্য হিমবাহের ক্ষয়ের ফলে একমাত্র শিলাখণ্ডের ওপর ঢিবির মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপকে রসেমতানি বলে। এটা কিভাবে হয়? বলছে হিমবাহের গতিপথে ঢিবির মতো উঁচু হয়ে থাকা কোনো কঠিন শিলাখণ্ডের ওপর দিয়ে হিমবাহ প্রবাহিত হলে হিমবাহটির অবঘর্ষজনিত ক্ষয়ের ফলে হিমবাহ প্রবাহের দিকের শিলাখণ্ডটি মসৃণ এবং হিমবাহ প্রবাহের বিপরীত শিলাখণ্ডটি অমসৃণ হয়, অসমতল এবং ফাটলযুক্ত হয়ে পড়ে। হ্যাঁ, তাহলে এটা হলো তোমার রসেমতানি। এরপর কি আছে দেখো, ক্র্যাগ অ্যান্ড টেল। ক্র্যাগ অ্যান্ড টেল, টেল মানে হচ্ছে লেজ, বুঝতে পারছো, আর ক্র্যাগ মানে মাথা। অর্থাৎ হিমবাহের প্রবাহপথে যদি কোনো কঠিন শিলা অবস্থান করছে তাহলে এই সামনের দিকে যে অংশটা থাকছে সেটা হচ্ছে এটা ক্র্যাগ, আর এই দিকে যেটা থাকছে এটা হচ্ছে টেল, টেল বা লেজ। দেখো কি বলছে, হিমবাহের গতিপথে কঠিন শিলাস্তরের পিছনে নরম শিলাস্তর থাকলে অনেক সময় কঠিন শিলাস্তরটি পশ্চাৎবর্তী নরম শিলাস্তরটিকে হিমবাহ ক্ষয় থেকে রক্ষা করে। এই ধরনের কঠিন শিলাযুক্ত অংশকে ক্র্যাগ এবং ক্র্যাগের পিছনে ঢালযুক্ত কোমল শিলাস্তরকে টেল বলে। এরপর দেখো আছে ফিয়র্ড। ফিয়র্ড কোনটাকে বলছে? ফিয়র্ড দেখো নদী এবং সমুদ্র দুটোই যুক্ত আছে। দেখো কি বলছে, সমুদ্র উপকূল সংলগ্ন পার্বত্য ভূমিতে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হওয়া আংশিক জলপূর্ণ হিমবাহ উপত্যকাকে, হ্যাঁ, আংশিক জলপূর্ণ হিমবাহ উপত্যকাকে বলছে ফিয়র্ড। পরিষ্কার হয়েছে? ইউরোপ মহাদেশের স্কটল্যান্ড এবং নরওয়ের সমুদ্র উপকূল ভাগে অসংখ্য ফিয়র্ড দেখতে পাওয়া যায়। তাহলে এইগুলো হচ্ছে তোমার হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এরপরে আমাদেরকে যেটা জানতে হবে, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। দেখো এখানে দেওয়া আছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তাহলে সঞ্চয় কার্যের ফলে কি কি ভূমিরূপ গঠিত হচ্ছে? সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ হচ্ছে তোমার গ্রাবরেখা, একটাই ভূমিরূপ। হ্যাঁ, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে। বহন কার্যের ফলে কিন্তু সেভাবে কোনো আলাদা করে ভূমিরূপ গঠিত হয় না। হ্যাঁ, এই দেখো বয়ে যাচ্ছে হিমবাহের সঙ্গে প্রবাহিত পাথরখণ্ড বালি সহ মিশ্র উপাদানকে একসঙ্গে বন্ডলার ক্লে বা টিলা বলা হয়, বা এটাই বলতে পারো যে বহন কার্যের ফলে গঠিত ভূমিরূপ। কিন্তু সঞ্চয় কার্যের ফলে একটাই ভূমিরূপ গঠিত হয়, সেটা হচ্ছে তোমার গ্রাবরেখা। বুঝতে পেরেছ? এই দেখো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে পর্বতগাতের সঞ্চয় এবং পর্বতের পাদদেশের সঞ্চয়। হিমবাহের সঞ্চয় কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলি হচ্ছে, এক নম্বর হচ্ছে গ্রাবরেখা। এই গ্রাবরেখার আবার কতগুলো ভাগ আছে, যেমন তোমার পার্শ্ব গ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা এবং প্রান্ত গ্রাবরেখা। প্রথমে আমরা জানি যে গ্রাবরেখা কাকে বলে। তাহলে গ্রাবরেখা কাকে বলে বলো তো? বলছে পার্বত্য অঞ্চল দিয়ে হিমবাহ প্রবাহিত হওয়ার সময় ক্ষয় পাওয়া শিলাখণ্ড, নুড়ি, কাকর, বালি প্রভৃতি হিমবাহের সঙ্গে বাহিত হয়ে উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত হয়। সঞ্চিত এইসব শিলাস্তূপকে গ্রাবরেখা বলে। এবারে শ্রেণীভাগ কি? পার্শ্ব গ্রাবরেখা। পার্শ্ব গ্রাবরেখা কোনটা? যেটা উপত্যকার পাশে সৃষ্টি হবে, সেটা হচ্ছে পার্শ্ব গ্রাবরেখা। দেখো হিমবাহের প্রবাহ পথের দুপাশে শিলাস্তূপ প্রাচীরের মতো সঞ্চিত হলে তাকে পার্শ্ব গ্রাবরেখা বলে। মধ্য গ্রাবরেখা কোনটাকে বলছে? দুটি হিমবাহ দুদিক থেকে এসে একসঙ্গে মিলিত হলে উভয়ের মধ্যবর্তী অংশে আর একটি গ্রাবরেখা সৃষ্টি হয়, একে বলছে মধ্য গ্রাবরেখা। আর প্রান্ত গ্রাবরেখা কি বলছে? হিমবাহ যখন যেখানে এসে শেষ অর্থাৎ গলে যায় সেই অংশে গ্রাবরেখাকে প্রান্ত গ্রাবরেখা বলা হয়। উদাহরণ কি বলছে? তিস্তা নদীর উচ্চ অববাহিকায় লাচুং ও লাচেন অঞ্চলে নানা ধরনের গ্রাবরেখা দেখা যায়। এরপরে দেখো হিমবাহ এবং জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। এগুলো কিন্তু তোমার গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6টা ভূমিরূপের সৃষ্টি হয় এবং পরপর সেগুলো আমি তোমাদের বলছি। প্রথম কি আছে? বহির্ধৌত সমভূমি বা আউট অফ প্লেন। বলছে পর্বতের পাদদেশবর্তী অঞ্চলে হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে যে সমভূমির সৃষ্টি হয় তাকে বহির্ধৌত সমভূমি বা আউট অফ প্লেন বলা হয়। 2 নম্বর কি আছে? ড্রামলিন। ঠিক আছে, ড্রামলিন কোনটা? ড্রামলিন হচ্ছে তোমার উল্টানো নৌকা, আধখানা ডিম, চামচের মতো, এই হচ্ছে ভূমিরূপ ড্রামলিন। দেখো হিমবাহের সঙ্গে বয়ে আসা বালি ও কাদার সঙ্গে বিভিন্ন আকৃতির নুড়ি, পাথর অবক্ষেপ হিসাবে সঞ্চিত হয়। উল্টানো নৌকা বা আধখানা ডিম বা চামচের মতো আকৃতির যে টিলার মতো ভূমিরূপের সৃষ্টি হয় তা হলো ড্রামলিন। পরিষ্কার হয়েছে? দেখো এইটা হচ্ছে তোমার ড্রামলিনের চিত্র। উল্টানো নৌকা, আধখানা ডিম, চামচের মতো এই বিভিন্ন আকৃতির সঙ্গে এটাকে কিন্তু বা উল্টানো ঝুড়ির সঙ্গে তোমার তুলনা করা হয়ে থাকে। উদাহরণ কি বলছে? মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চল, উত্তর ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড প্রভৃতি স্থানে বহু ড্রামলিন দেখা যায়। এরপর কি আছে দেখো, এরপরে যেটা আছে কেম।
হ্যাঁ, কেম কোনটাকে বলছে? বলছে হিমবাহ অধ্যুষিত পর্বতের পাদদেশে কোনো হ্রদ থাকলে সেখানে কাদা, বালি, কাঁকড় ইত্যাদি স্তূপাকারে সঞ্চিত হয়ে ত্রিকোণাকার বদ্বীপের মতো যে ভূমিরূপ সৃষ্টি হয়, ত্রিকোণাকার বদ্বীপের মতো, এই যে দেখো এই যে ছোট ছোট ভূমিরূপের সৃষ্টি হচ্ছে, এগুলোকে বলছে কেম। হ্যাঁ, এবার এস্কার কোনটাকে বলছে? এক কথা এস্কার হলো হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্টি হওয়া সঞ্চয় কাজের ফলে সৃষ্টি হওয়া ভূমিরূপ। হিমবাহ এবং জলধারা বাহিত নুড়ি, বালি, কাঁকড় প্রভৃতি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো, এই দেখো এই যে শৈলশিরার মতো যে অংশগুলো করছে, এই যে শৈলশিরার মতো, এইটিকে বলছে তোমার এস্কার। আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে এস্কার বলা হয়। উদাহরণ কি বলছে? আয়ারল্যান্ড, গ্রিনল্যান্ড প্রভৃতি অঞ্চলে এস্কার দেখা যায়। আর তার সর্বশেষে আছে কেটেল। কেটেল কোনটাকে বলছে? কেটেল বা কেটেল হ্রদ, হ্যাঁ, দুটো নামই পরিচিত। কেটেল কোনটাকে বলছে? বলছে বহিরত সমভূমিতে নানা রকম অবক্ষেপণের মধ্যে চাপা পড়া বিরাট বরফের চাই থেকে যায়। কালক্রমে বরফ গলে গেলে অঞ্চলটি বেশ বড় আকারের গহ্বরের মতো অবস্থান করে। এই সব গহ্বরকে কেটেল বলা হয়। হ্যাঁ, কেটেল নামক এই সব গহ্বরগুলি জলপূর্ণ হয়ে যে হ্রদ সৃষ্টি হয় তাকে কেটেল হ্রদ বলে। হয়েছে। এরপর দেখো এখানে রসেমোতানে এবং ড্রামলিন এই দুটোর মধ্যে পার্থক্য দিয়েছে। তাহলে রসেমোতানে আমরা আগে কোথায় পড়েছি? হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপে, বুঝতে পেরেছো? আর ড্রামলিন হচ্ছে কি? হিমবাহের সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপে। তাহলে দেখো হিমবাহের ক্ষয় রসেমোতানে কোনটাকে বলছে? হিমবাহের ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। আর হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ হচ্ছে ড্রামলিন। আর রসেমোতানের আকৃতি ঢিবির মতো, হ্যাঁ, আর এটার আকৃতি হচ্ছে উল্টানো নৌকার মতো। এটা আগ্নেয় শিলায় গঠিত, এটা পাললিক শিলায় গঠিত ড্রামলিন। হ্যাঁ, আর এটা উচ্চ পার্বত্য অঞ্চলে গঠিত হয়, এটা পর্বতের পাদদেশে গঠিত হয়। সাধারণভাবে এককভাবে অবস্থান করে, এটা অসংখ্য ড্রামলিন একসঙ্গে অবস্থান করে। এই হচ্ছে কতগুলো পার্থক্য রসেমোতানে এবং ড্রামলিনের মধ্যে। তাহলে চলে গেল তোমার হিমবাহ এবং জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এবং সবশেষে যেটা আছে রসেমোতানে এবং ড্রামলিনের মধ্যে পার্থক্য। পুরোটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তো দেখো আমি যতটা পারলাম হিমবাহের কাজ এবং তার ফলে সৃষ্ট ভূমিরূপ এবং ছোট ছোট যে প্রশ্নগুলো আছে সেগুলো সবই আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আরেকটা কথা বলে রাখি যে দেখো নদী গঠিত ভূমিরূপ আর হিমবাহ গঠিত ভূমিরূপ দুটোর মধ্যে কিন্তু মিশিয়ে যায়। অতএব তোমরা কিন্তু ওই হিমবাহ গঠিত ভূমিরূপগুলো খুব ভালো করে একটু মুখস্থ করবে। যে কোনো একটা যদি মুখস্থ করতে পারো ভালো করে, তাহলে বাকিটার সঙ্গে তোমার ডিফারেন্সিয়েট করতে অসুবিধা হবে না। আর বায়ুর ফলে যে বালিয়াড়িগুলো গঠিত হয় সেগুলো কিন্তু মনে রাখা খুব একটা কঠিন নয়। যেটা মিশিয়ে যায় সেটা হচ্ছে নদী এবং হিমবাহের মধ্যে ভূমিরূপগুলো। অতএব তোমরা চেষ্টা করবে যে কোনো একটা, আমি বলবো হিমবাহটা ভালো করে মুখস্থ করো, হ্যাঁ, তাহলে কিন্তু নদীটা থেকে সেটাকে ডিফারেন্সিয়েট করতে সুবিধা হবে। পরিষ্কার হয়েছে? আর যখনই কোনো ভূমিরূপের প্রশ্নের উত্তর লিখবে সেদিকে এক কথায় সংজ্ঞা, তারপরে ছোট ছোট কয়েকটা বৈশিষ্ট্য, সবশেষে উদাহরণ এবং ছোট্ট করে স্কেচ অর্থাৎ ছবি কিন্তু দেবে, তাহলেই কিন্তু নাম্বারটা তোমাদের ক্যারি করবে। তাহলে এতদূর পর্যন্তই। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো যাতে তারাও দেখার সুযোগ পায়। আর সম্ভব হলে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি যখনই ভিডিও দেবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা সেটা দেখতে পারবে বা বুঝতে পারবে। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, প্রশ্ন করো, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তাহলে এতদূর পর্যন্তই। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থেকো, ধন্যবাদ।